নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। এটাই হয়তো মোহাম্মদ ইউনূসের ভবিতব্য ছিল, কারণ বাংলাদেশে এই প্রথমবারের জন্য প্রবল সংঘর্ষের মুখে পড়লেন মোহাম্মদ ইউনূস। তবে এক্ষেত্রে আওয়ামী লীগ কিন্তু তার বিরুদ্ধে পথে নামেনি। মোহাম্মদ ইউনূসের এবার চরম বিরোধিতা শুরু হয়েছে তার নিজস্ব যে মন্ত্রিসভা অর্থাৎ উপদেষ্টা এবং সমন্বয়কের পক্ষ থেকেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে ষড়যন্ত্রকারী মঞ্চ তৈরি হয়েছে, এবার সেই মঞ্চই খোদ মোহাম্মদ ইউনূসের তীব্র সমালোচনা করেছেন বিভিন্ন মাধ্যমে। এই মোহাম্মদ ইউনূসকেই এরা জামাই আদর করে আমেরিকা থেকে রাতারাতি তুলে এনে বাংলাদেশের মসনদে বসিয়েছিলেন। তারা ভেবেছিলেন মোহাম্মদ ইউনূসকে সামনে শিখণ্ডী করে তারা তাদের সমস্ত মতলবকে কার্যত বাস্তবে পরিণত করতে পারবেন। তাই সংস্কারের বুলি আওড়ানো এই মোহাম্মদ ইউনূসের ভালো মুখটাকে সামনে রেখে তারা পিছনে অনেক বড় ষড়যন্ত্র করে আখেরে নিজেদের ক্ষমতা গুছিয়ে নিতে চেয়েছিলেন এই বৈষম্য বিরোধীকারী আন্দোলনের ছাত্র নেতা সমন্বয়ক উপদেষ্টারা। কিন্তু যখন দেখলেন তারা কোনোভাবেই আর কার্যসিদ্ধি করতে পারছেন না, কারণ দেশের অন্য রাজনৈতিক দলগুলো ক্রমশ এই সকল সমন্বয়ক এবং উপদেষ্টাদের বিরুদ্ধাচরণ করতে শুরু করেছেন, ঠিক তখনই কিন্তু সব ক্ষোভ গিয়ে পড়ল মোহাম্মদ ইউনূসের উপর। মোহাম্মদ ইউনূস প্রথম থেকে একাধিক ভুল করেছেন, কিন্তু মোহাম্মদ ইউনূস যত না ভুল করেছেন তার থেকে অনেক বেশি ভুল করেছেন এই সকল পাড়ার পল্টু মস্তানরা, যারা ক্ষমতার লোভে নিজেদেরকে সর্বশেরবা ভাবতে শুরু করেছিলেন। এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই পল্টু মস্তানরাই যে দেশ চালাচ্ছে সেটিকেই কার্যত স্বীকৃতি দিয়ে ফেলেছিলেন মোহাম্মদ ইউনূস। আর এবার তিনি খোদ এই বিক্ষোভের সামনে পড়ে পরবর্তীকালে কি সিদ্ধান্ত নেয় তা দেখার জন্য কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করবে গোটা বিশ্ব। আমি আমার একাধিক ভিডিওতে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং একজন অরাজনৈতিক ব্যক্তিত্বের রাজনীতি নিয়ে ভাবনার যে পার্থক্য তা আপনাদের সামনে তুলে ধরেছি। আমার দৃঢ় বিশ্বাস, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যেভাবে রাজনীতি সম্পর্কে ভাবেন বা অ্যানালাইসিস করেন, বা একটা ডিসিশন নেওয়ার পর যেভাবে আফটার এফেক্টস গুলো সম্পর্কে পড়াশোনা করেন ভাবেন, সেরকম কিন্তু মত প্রকাশ একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব করতে পারেন না। অর্থাৎ কোন সময় কোন সিদ্ধান্ত নেওয়া সঠিক, কোন সময় কোন সিদ্ধান্ত নিলে আফটার এফেক্টস কি হতে পারে, অর্থাৎ ওই সিদ্ধান্তের ফলে দেশের বা রাজ্যের কি ক্ষতি হতে পারে, কিংবা তার দলেরই কোনো বিক্ষোভের সম্মুখীন তাকে হতে হবে কিনা, সেই অ্যানালাইসিস করে কিন্তু শেখ হাসিনার মতো একজন দূরদর্শী সম্পর্কিত রাজনীতিবিদ। কিন্তু মোহাম্মদ ইউনূস কিন্তু তার প্রত্যেকটি সিদ্ধান্তের পিছনেই যে আফটার এফেক্টস গুলো হতে পারে তা কিন্তু তিনি ভাবেননি। তিনি নিজেকে প্রথম থেকেই একনায়কতন্ত্র এবং স্বৈরাচারী হিসাবে এস্টাবলিশমেন্ট করতে চেয়েছেন বাংলাদেশের মসনদে। মিডিয়ার সামনে ভালো কথা বলবো, মিডিয়ার সামনে এমন একটা সাধুপুরুষ একটা অ্যাটিটিউড আমি রাখবো যাতে বাংলাদেশের মানুষ ভরসা এবং বিশ্বাস করতে শুরু করেন, এই ধারণা বা এই গেম প্ল্যানিং এ কিন্তু মোহাম্মদ ইউনূস প্রথম থেকে গেছিলেন। কিন্তু আলটিমেটলি যদি সমাজ সংস্কার বা সমাজকে চালনা করার প্রসঙ্গ আসে, তখন কিন্তু আপনারা দেখবেন বারংবার এই সকল সমন্বয়ক, এই সকল পল্টু মস্তান উপদেষ্টারা বারংবার মোহাম্মদ ইউনূসের উপর বিভিন্ন সিদ্ধান্ত কিন্তু চাপিয়ে দিয়েছেন। হয়তো মোহাম্মদ ইউনূস নিখাত রাজনৈতিক ব্যক্তিত্ব হলে এই সিদ্ধান্তগুলোকে পাল্টা মোকাবিলা করতে পারতেন, কিন্তু আলটিমেটলি 3 মাস পরে এসে তিনি বুঝতে পারলেন তিনি সম্পূর্ণভাবে বাংলাদেশের এই মসনদ চালাতে ব্যর্থ হয়েছেন ক্রমাগতভাবে। আর যার ফলেই আজ এই সমন্বয়ক এবং উপদেষ্টা বা এই ছাত্র আন্দোলনের নেতারা মোহাম্মদ ইউনূস বিরোধী স্লোগান তুলতে শুরু করে দিয়েছেন। বিতর্কের সূত্রপাত ঠিক 2 দিন আগে, যখন মোহাম্মদ ইউনূস উপদেষ্টা পদে নতুন 3 জনকে নিয়োগ করেন। স্বাভাবিকভাবে যারা উপদেষ্টা হতে পারেননি তাদের রাগ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই রাগকে কার্যত বিক্ষোভের আসনে বসিয়ে দেবেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছুটকো মস্তানরা, তা হয়তো মোহাম্মদ ইউনূস বুঝতেও পারেননি। একাধিক প্রশ্ন তারা তুলতে শুরু করে দিয়েছেন মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। এবার ভাবুন, সরকারে আপনার দল, সরকার চালাচ্ছেন আপনি, আর আপনি সরকারে আপনার দল থাকা সত্ত্বেও মিডিয়ার সামনে সরকারের বিরুদ্ধে প্রশ্ন করছেন, আর বাংলাদেশের মানুষ দূর থেকে দাঁড়িয়ে দিনের পর দিন বোকা হচ্ছেন। বাংলাদেশের মানুষ যাদেরকে দেশ চালানোর কথা দিয়েছিলেন বা যে দেশ চালানোর দায়িত্ব দিয়েছিলেন, তারাই দেখছেন আজ ক্ষমতার লোভে নিজেদের মধ্যেই তারা মারপিট করে যাচ্ছেন। অর্থাৎ আইন সংস্কার, সমাজ সংস্কার,
অর্থনীতির সংস্কার, সমাজের আমূল পরিবর্তনের যে স্বপ্ন এই সমন্বয়ে পল্টু মস্তান বা মোহাম্মদ ইউনূস দেখিয়েছিলেন, তা কার্যত আজকে অনেক পিছনের সারিতে সরে গিয়ে কে উপদেষ্টা হবে, কে সমন্বয়ক হবে, সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের সামনে চলে আসে। মোহাম্মদ ইউনূসেরও ভুল আছে অনেক। মোহাম্মদ ইউনূস যাদেরকে উপদেষ্টা করেন, এখন প্রশ্ন উঠতে শুরু করেছেন ঠিক কাদের সিদ্ধান্ত মেনে তিনি উপদেষ্টা করে গেছেন দীর্ঘদিন, কাদের সঙ্গে তিনি আলোচনা করেন এই উপদেষ্টা নিয়োগের আগে। সত্যি কি যাদের সঙ্গে আলোচনা করেন তারা মোহাম্মদ ইউনূসের ভালো চান? কারণ যাদেরকে তিনি উপদেষ্টা করেন তাদের যে পরিচিতি, সেই পরিচিতি অত্যন্ত নেতিবাচক হওয়া সত্ত্বেও দিনের পর দিন তাদের পদ দেওয়ার মানেটাই বা কি? অর্থাৎ নিজস্ব আঙিনায় পিছনে ছুরি মারার কি লোক আছে মোহাম্মদ ইউনূসের? এই প্রশ্ন কিন্তু উঠতেই পারে। পাশাপাশি এই যে উপদেষ্টাগুলো করা হয়, কোনো রাজনৈতিক দলগুলোকে এর অনুমোদন দেয়? মানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধুমাত্র হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে এরকম ভাবার তো কোনো কথা নেই। এদের পিছনে একাধিক রাজনৈতিক দল কিন্তু মদদ দিয়েছে। এমনকি হাসিনা চলে যাওয়ার পর সেনাবাহিনী কিন্তু একটি মিটিং করেছিলেন সমস্ত রাজনৈতিক দলগুলো নিয়ে। কিন্তু আজ যখন দিনের পর দিন এই সকল উপদেষ্টা, এই সকল সমন্বয়কদের নিয়োগ করা হচ্ছে, তখন কি আদৌ রাজনৈতিক দলগুলো এই সিদ্ধান্তগুলো জানে? নিঃসন্দেহে এই প্রশ্ন কিন্তু উঠতেই পারে। পাশাপাশি বাংলাদেশ জুড়ে আজ কেন এত এনজিও কর্মীকে নিয়োগ দেওয়া হচ্ছে? বাংলাদেশ কি একটা এনজিও প্ল্যাটফর্ম যে যে যেখানে পারছে এনজিও কর্মী নিয়োগ করে বাংলাদেশকে রিফর্মেশন করার চেষ্টা করছে? কেন অকারণে সরকারি টাকা দিনের পর দিন নষ্ট করা হচ্ছে এই এনজিও নিয়োগ কর্মী লাগিয়ে? কি কাজ এদের? এই ব্যাখ্যা কিন্তু মোহাম্মদ ইউনূসের কাছে নেই। পাশাপাশি একাধিক দপ্তরে মোহাম্মদ ইউনূস তার নিজস্ব যে গ্রামীণ ব্যাংক, সেই গ্রামীণ ব্যাংকের কর্মচারীদের নিয়োগ করেছে। প্রশ্ন হলো, একজন ব্যক্তি একটা দেশ চালানোর কাজে তার নিজের পছন্দের লোককে এইভাবে নিয়োগ করতে পারে? তিনি তো দেশ চালাচ্ছেন, তিনি সংবিধান মেনে স্বীকৃত কোনো প্রধানমন্ত্রী নয় হতে পারে, কিন্তু দিনের শেষে তিনি কোনো কোম্পানি তো চালাচ্ছেন না। তিনি দেশের 16 কোটি মানুষ বা 18 কোটি মানুষের ভাগ্য নির্ধারণ করার জন্য একটা কমিটি গঠন করছেন। আর সেখানে আমার সঙ্গে যার পরিচয় ভালো, আমি সেরকম একজন ব্যক্তিত্বকে কমিটির মাথায় কি বসাতে পারি? প্রশ্ন কিন্তু উঠতেই পারে। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র, তারাই কিন্তু বিভিন্ন পদে নিযুক্ত হয়। সেই ঘুরিয়ে ফিরিয়ে ওই প্রশ্নটাই আসে, মোহাম্মদ ইউনূসকে যারা নিয়োগ যারা চালনা করছেন, তারা কি সত্যি মোহাম্মদ ইউনূসের ভালো চেয়েছেন? এই প্রশ্ন কিন্তু আমার থাকলো। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও ওই ছাত্র আন্দোলনের নামে যে ষড়যন্ত্রমূলক আন্দোলন হয়েছিল, তার সঙ্গে কিন্তু একাধিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সব জায়গা ছাত্ররা কিন্তু দলগতভাবে রাস্তায় নেমেছিল। কিন্তু যদি পদ পাওয়ার হিসাব দেখেন, তাহলে দেখবেন পার্টিকুলারলি একটি জায়গা কিন্তু প্রেফার করে মোহাম্মদ ইউনূসের সরকার। পাশাপাশি এখানে ছাত্র এবং সমন্বয়করাও কিন্তু দিনের পর দিন ভুল করে গেছেন। এই ছাত্র সমন্বয়করা যে সরকারের পার্ট, তা তারা প্রথম থেকেই কিন্তু মানতে চাননি। উল্টে দিকে এইভাবেও ভাবা যেতে পারে যে তারা ভেবেছিলেন তারা যে ইস্যুগুলো তুলবেন, সরকার দিনের পর দিন সেইগুলোই কিন্তু মেনে নেবেন। দেখুন, গণ অভ্যুত্থান আইন মেনে হয় না। গণ অভ্যুত্থান যদি এই পুরো ষড়যন্ত্রকারী আন্দোলনটাকে মেনে নিই, তাহলে সেখানে সংবিধানের প্রশ্ন আসতে পারে না। কিন্তু গণ অভ্যুত্থান এবং দেশ গঠন কোনোভাবে একই নয়। দেশ গঠন করার জন্য প্রয়োজন আছে সংবিধান মেনে চলা বিভিন্ন কর্মকাণ্ড। আর এই সংবিধানের প্রশ্ন যখন আসে, তখন এই সমন্বয়ক উপদেষ্টারাও কিন্তু সংবিধানকে মান্যতা দিতে বাধ্য, কারণ এরাও সংবিধান স্বীকৃত উপদেষ্টা হয়েছেন। এরা সংবিধানের পাঠ করেছেন এবং এরা সংবিধানকে প্রশ্রয় দেবেন কথা দিয়েই কিন্তু দেশের দায়িত্ব তুলে নিয়েছেন। কিন্তু তারা প্রথমে এসেই সংবিধানটাকেই স্বীকৃতি দিতে চাইলেন না, তারা ইতিহাসকে মুছে ফেলে দিতে চাইলেন, তারা বঙ্গবন্ধুর ছবি সরিয়ে দেওয়ার জন্য এগিয়ে গেলেন। অর্থাৎ দিনের পর দিন বাংলার মানুষের আবেগকে নিয়ে ছেলেখেলা করে তারা কিন্তু নিজের ফ্যাসিবাদী চরিত্রগুলোকে সমাজের বুকে এস্টাবলিশ করলেন। ধাক্কাও খেলেন অনেক। তারা প্রথম ধাক্কাটি খেলেন রাষ্ট্রপতির অপসারণ চেয়ে। রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুলতে শুরু করলো, রাষ্ট্রপতির অপসারণ চাওয়া কি এই সমন্বয়ক উপদেষ্টাদের মুখে মানায়? বা এই ছাত্র আন্দোলনের নেতা যারা গ্র্যাজুয়েশন পাশ করেনি, তারা দেশের রাষ্ট্রপতির পদত্যাগ চাইছেন কি হিসাবে? বাংলাদেশের বর্তমানে যে সকল ইস্যুগুলো বেঁচে আছে, সেই ইস্যুগুলোর ত্রিসীমানায় কি রাষ্ট্রপতির অপসারণ একটা প্রধান ইস্যু হতে পারে? পারে না। মোহাম্মদ ইউনূস কিন্তু তখনই বুঝেছিলেন এই সমন্বয়ক উপদেষ্টা বা পল্টু মস্তানদের চাপে পড়ে তার ক্ষমতা হারাতে পারে। তারপর থেকে কিন্তু দূরত্ব মেনটেন করতে শুরু করে দিয়েছিলেন কার্যত। পাশাপাশি পরবর্তীকালে তারা দাবি তোলেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হোক।
জাতীয় পার্টির মতো একটা ঐতিহাসিক দলকে এই নিষিদ্ধ করার প্রত্যক্ষ সাহায্য কিন্তু করেছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অর্থাৎ যারা সমাজকে রিফর্ম করার দায়িত্ব নিয়েছিল তারা এবার একের পর এক রাজনৈতিক দলগুলোকে ব্যান করার দিকে এগিয়ে যেতে শুরু করে, যা নিঃসন্দেহে গণতন্ত্রের অন্যতম লজ্জাজনক বিষয় বলে আমার মনে হয়। অর্থাৎ ভুল কিন্তু দুপক্ষেই করেছে। একদিকে যেমন মোহাম্মদ ইউনূস দিনের পর দিন তার নিজস্ব পছন্দের লোক বসিয়ে নিজে দেশে সর্বেসর্বা হয়ে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার দিকে এগিয়েছেন, ঠিক অন্যভাবে ক্ষমতার লোভে আজ এই সকল ছাত্র সমন্বয়ক এবং এই সকল সমন্বয়করা যেরকম সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা যেভাবে ভেবেছেন যে তারাই সরকারকে চালনা করছেন, তাতেই কিন্তু এই দুপক্ষের মধ্যে প্রধান বিরোধতা আর জনসমক্ষে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি জাতীয় পার্টির মতো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, ছাত্র লীগকে ব্যান করতে হবে, অর্থাৎ রাজনৈতিক দলগুলোকে ব্যান করে সমাজ থেকে রাজনীতিটাই তুলে দিতে চেয়েছিলেন এই সমন্বয়করা। অথচ তারা কিন্তু নিজেরা রাজনীতি করে বাংলাদেশের মসনদে বসেছেন। আর এখানেই প্রশ্ন, এই সকল সমন্বয়ক, এই সকল পাড়ার পল্টু মস্তানদের আসলে চাহিদাটা কি? তারা শুধুমাত্র ক্ষমতার লোভে বাংলাদেশের আসল ইস্যুগুলো থেকে সাধারণ মানুষকে ডাইভার্ট করে দিনের পর দিন যে আন্দোলন বাংলাদেশে চালিয়ে গেলেন, তা আজকে কিন্তু জবনিকা পতনের জায়গায় এসে পৌঁছেছে। ঠিক যখন তারা সরকার বিরোধী স্লোগান তুলছেন, যখন তারা ইউনূসের তীব্র বিরোধিতা করছেন, কিন্তু এই মোহাম্মদ ইউনূসকে তো তারাই নিজেদের ক্ষমতা বলে মসনদে বসিয়ে দিয়েছেন। তাহলে আজ তাদের যদি প্রকাশ্যে বিরোধিতা মোহাম্মদ ইউনূস পাল্টা শুরু করেন, তাহলে এই সমন্বয় পল্টু মস্তান কি পালিয়ে বাঁচতে পারবেন? নিঃসন্দেহে নয়। মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকুক আর না থাকুক ওনার নিজস্ব কোনো যায় আসে না, উনি কালকে দেশ ছেড়ে আমেরিকায় চলে যাবেন। কিন্তু পরবর্তীকালে যদি কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসেন এবং তারাও যদি এই রকম প্রতিহিংসা পরায়ণ অ্যাটিচিউড রেখে এই সকল সমন্বয়ক এবং পল্টু মস্তান উপদেষ্টাদের ট্রিট করেন, তখন এদের অবস্থা কিন্তু আরো ভয়াবহ হবে। আমি প্রথমে যে ভিডিওটা যেভাবে শুরু করেছিলাম, শেষে শুধু আপনাদের আরেকটা কথা মনে করিয়ে দিতে চাই, রাজনীতিতে আফটার এফেক্টসকে গুরুত্ব দিতে হয়। প্রতিহিংসা পরায়ণ কোনো মানসিকতা যদি সমাজে অ্যারাইজড হয়, তৈরি হয়, তাহলে মনে রাখবেন সেই মানসিকতাকে দমন করার জন্য আজ থেকে 10 বছর পরেও কিন্তু সিমিলার একটা সিচুয়েশন কিন্তু তৈরি হবে। আর এটা কিন্তু ইতিহাসের নিয়ম, এর জন্য রাজনীতি পড়তে হয় না। তাই যারা ফ্যাসিস্ট মনোভাব দেখিয়ে মোহাম্মদ ইউনূসের বিরোধিতা করতে শুরু করলেন, সে মোহাম্মদ ইউনূস যখন দেশ ছেড়ে পালাবেন, ঠিক তখন যারা বিরোধিতা করছেন আজ থেকে 5 বছর পরে হলেও তারাও যখন বিরোধিতার সম্মুখীন হবেন, তখন কি তারা পালিয়ে বাঁচতে পারবেন? এই প্রশ্ন আমার থাকলো। সবশেষে আরো একটা প্রশ্ন সাধারণ মানুষের জন্য আমি ছুড়ে দিলাম, আপনারা বোধহয় এই নিজেদের মধ্যে মারপিট দেখার জন্যই এদের দেশ গঠনের দায়িত্ব দিয়েছিলেন। আপনারা সত্যি ভাবলে অবাক লাগছে, শেখ হাসিনা তাকে সরিয়ে আপনারা এমন একজনকে মসনদে বসালেন বা এমন কিছু জনকে তা আপনাদের ভবিষ্যতের দায়িত্ব তুলে দিলেন, তারা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে এখন চিন্তিত। আপনাদের কথা ভাবার তাদের বিন্দু মাত্র সময় নেই। আর এটাও অপ্রিয় হলেও সত্যি কথা। ভিডিওতে কমেন্টে জানাবেন, আমার কথার সঙ্গে যদি সহমত নাও হন, আপনার কথা এবং আপনাদের বক্তব্য নিঃসন্দেহে জানাবেন। ধন্যবাদ।